This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মুখ্যমন্ত্রী পাহাড়ের ওই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিটারের ব্যবস্থা করতে বলেছেন, কিন্তু তার আগে পাহাড়কে কিন্তু এই ঠান্ডাতেও গরম করে দিয়েছেন এক সরকারি আধিকারিক। নিজের সত্যিকারের নাম ধাম তিনি অবশ্য গোপন রেখেছেন, কিন্তু ছদ্মনামে তিনি একটা চিঠি লিখেছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে উদ্দেশ্য করে, এবং সেই চিঠি একসঙ্গে তিনি পাঠিয়ে দিয়েছেন সিআইডি, সিবিআই, ইডি, জিপি, এরকম আদালতের বিভিন্ন জায়গা, বিভিন্ন অফিস, সব জায়গায়। মানে কেন্দ্র, রাজ্য, কোনো এজেন্সি, কোনো অফিসকেই মোটামুটি ভদ্রলোক বাদ দেননি। তাগিদটা বুঝতে পারছেন তো? তাগিদ হচ্ছে যে কোনোভাবেই হোক ব্যাপারটা যেন ধামাচাপা পড়ে না যায়, কোনো না কোনো রাস্তায় যেন গোটা ব্যাপারটা গিয়ে ওই পৌঁছয় বিচার ব্যবস্থার কাছে। নেতাদের মতো কোনো বাজ বিচার করেননি কেন্দ্র, রাজ্য, ওরকম কিছু না। সবাইকেই এক নজরে দেখেছেন, সবাইকেই ভরসা করেছেন, অথবা কাউকেই ভরসা করেননি, সবাইকেই সন্দেহের চোখে দেখেছেন। তাই জন্য সবাইকে একসঙ্গে কেউ না কেউ তার কথাটা বুঝবেন, দুর্নীতির বিরুদ্ধে সজাগ হবেন এবং তার কাজটা হবে, এইটা ভেবে সবাইকেই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ওই সরকারি আধিকারিক অভিযোগ করেছেন যে জিটিএতেও নাকি শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অন্তত ৩১৩ জন শিক্ষককে নাকি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। কারা দিয়েছেন চাকরি? এখানেই আসল চমক। ওই চিঠিতে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এটারও মাস্টার মাইন্ড, এবং এই দুর্নীতিতে তাকে যোগ্য সঙ্গত করেছেন বলে তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার নাম করেছেন, এবং রেশন দুর্নীতিতে অভিযুক্ত ওই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার নাম করেছেন। এবার ভেবে দেখুন, ৩১৩ সংখ্যাটা দেখে আপনাদের মনে হতে পারে যে এটা তো কী এমন, চারপাশে এত হাজার হাজারের কথা শুনছি, সেখানে ৩১৩। আসলে কিন্তু ওই জিটিএতে যে পরিবার নিয়োগ হয় তার রেফারেন্সে যদি দেখেন ৩০০ একটা বিরাট বড় সংখ্যা। মানে ধরে নিতে হবে প্রায় ওই 100%-এর কাছাকাছিই না চলে যায়। এই গোটা ব্যাপারটার সঙ্গে ওই শুধু যে ওই কজনের নাম করেছেন তা না, তার সাথে দার্জিলিংয়ের এক রাজনৈতিক নেতারও নাম করেছেন, যিনি এই কয়েকদিন আগেও তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এখন কংগ্রেসের কাছাকাছি আছেন। পার্থ চট্টোপাধ্যায় নিজে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা, পাহাড়ের ওই নেতা, এবং টিএমসিপির এই দুই নেতার বাইরেও নাকি আর কেউ কেউ এই দুর্নীতিতে থাকতে পারেন। এবং গোটা বিষয়টার পরিপ্রেক্ষিতে বিচারপতি সত্যি সত্যি সিআইডিকে তদন্ত করতে বসেছে। মানে আমার যেটা মনে হচ্ছে জানেন তো, সিআইডি যে এই নিঃশঙ্কভাবে এই চিঠি বা এই অভিযোগটার কথা কোর্টে মেনশন করেছেন, তার থেকেই হয়তো তাদের ওপর খানিকটা ভরসা জন্মেছে, এবং সেই জন্যই বিচারপতি তাদের এই গোটা ব্যাপারটাকে খতিয়ে দেখতে বলেছেন। দেখুন, অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো মানতে হবে যে এসএসসির ওই নিয়োগ দুর্নীতির মতো এখানেও আরেকটা অত বড়ই দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিরও মাস্টার মাইন্ড সেটা পার্থ চট্টোপাধ্যায় হলেও দুর্নীতির দশাবতার রয়েছে, এখানেও রয়েছে। মানে এরও আরও অনেক মাথা থাকতে পারে, এবং সেই মাথার পেছনেও আরও কোনো আসল মাথা থাকতে পারে। কোন মাথা সেটা যে বেরোবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? চিঠিতে কিছু সারবত্তা তো রয়েছে, নইলে কি আর বিচারপতি বসু সিআইডিকে হলফনামা জমা করতে বলতেন? চিঠির মধ্যে দুটো গুরুত্বপূর্ণ মামলার কথা উল্লেখ করা হয়েছে। একটা মুর্শিদাবাদের গোথা স্কুলের দুর্নীতি, এর তদন্ত সিআইডিই করছে। দুর্নীতির পক্ষে বেশ কিছু প্রমাণও মিলেছে। স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা সিরাজউদ্দিনের বেআইনি কাজের অভিযোগও চিঠিতে করা হয়েছে। তিনি এসএসসির ওয়েস্টার্ন আর নর্দার্ন জোনের চেয়ারম্যান ছিলেন। তার মানে স্ত্রীকে চাকরি দেওয়া নিয়ে যে তার দুর্নীতি, তার কুকীর্তি, এগুলো তো আমরা মানে TV9 বাংলা লাগাতার আপনাদের সামনে তুলে ধরেছি, এবং তারপরেই সিরাজউদ্দিনকে সরিয়ে দেয় এসএসসি। এবার এখন দেখা যাচ্ছে যে ওই পাহাড়ে নিয়োগ দুর্নীতির চিঠিতেও সিরাজের নাম। একটা কথা বলুন তো, মনে হয় না এই সব কিছু দেখলে যে সব দুর্নীতি এটা কি একটাই সুতো দিয়ে গাঁথা? সব কটার মধ্যেই কি কোনো না কোনো যোগসূত্র রয়েছে, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না। এই আমরা বলার সময় বারবার বলছিলাম যে ট্র্যাপিজের মতো একটা দুর্নীতির থেকে আর একটা দুর্নীতিতে গেছে পুরো ব্যাপারটা। এই শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকে পুরো নিয়োগ দুর্নীতি, সেখান থেকে রেশন দুর্নীতি, এরকম সব গেছে। এখন মনে হচ্ছে আস্তে আস্তে সমস্ত ক্ষেত্রে ছোট বড় যেখান থেকে যা বেরোচ্ছে
সব কিছুর মধ্যে কোথাও যেন মনে হচ্ছে সুচারুভাবে কেউ একটা সেলাই করে করে বুনে রেখে দিয়েছেন, একটার থেকে আরেকটা এর মধ্যে একটা কানেকশানস আছে। আর তা যদি হয় তাহলে তো সেই প্রশ্নটা আবার ফিরে আসবে, আর সেই প্রশ্নটা কোথাও গিয়ে মনের মধ্যে খোঁচা মারতেই থাকবে, ধীরে দূর সেটা কোথায়, সে কে, আছে না নেই। যদি না থাকে তাহলে পায়ের তলায় এরকম সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে একটা জায়গার থেকে আরেকটা গর্ত, এরকম বিভিন্ন গর্তগুলো তৈরিটাকে করছে। পাহাড়েও নিয়োগ দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। এক সরকারি অফিসারের চিঠি পেয়ে সিআইডিকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে এই সরকারি অফিসার নিজের নামে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি লেখেননি, লিখেছেন ছদ্মনামে। যা লিখেছেন তার প্রতিটি লাইনে বিস্ফোরক মজুদ। হাই স্কুলের 313 জন শিক্ষকের চাকরিতে দুর্নীতির অভিযোগ করেছেন। এই দুর্নীতিও পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বলে অভিযোগ। তৃণমূলের ছাত্রনেতা শ্রীরাঙ্কুর ভট্টাচার্য ও প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে চিঠিতে অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগের নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গের সাট্টা, লটারি, জুয়ায় সেই দুর্নীতির টাকা লাগানো হয় বলে অভিযোগ। সরকারের একাংশ যে ভুল করেছে একথা জেলা সফরে একবার নয় অন্তত দুবার বলেছেন মুখ্যমন্ত্রী। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইনের পথে চলবে। একাধজনের ছোট্ট একটু ভুলের জন্য অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয়, তার বিরুদ্ধে আইনের পথে চলবে। তার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ। সবচেয়ে বড় কথা, এই প্রথম নিয়োগে তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ল, যদিও দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। এমন কোনো ঘটনার সঙ্গে দূর দূরান্তে আমার বা আমি বিশ্বাস করি বাকি যাদের নাম জড়িয়েছে তাদেরও কোনো যোগাযোগ নেই। যদি কোনো রকম কোনো বিন্দুমাত্র যোগাযোগ কারোর সঙ্গে থেকে থাকে বা আমার সঙ্গে কারোর থেকে থাকে, আইন বা প্রশাসন যা স্টেপ নেবে তা আমরা মানতে বাধ্য এবং মাথা পেতে নেব যে কোনো শাস্তি। দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে সময়কালের কথা বলা হচ্ছে 18, 19, 20, সেই সময় রাজনীতির এতটা ফোরফ্রন্টে আমি নিজেই ছিলাম না, আর এতটা আমি আজও নিজেকে ক্ষমতাসীন মনে করি না। আরও একজনের নাম রয়েছে চিঠিতে, তিনি বুবাই বোস। কে বুবাই? হাবড়া পুরসভার কাউন্সিলর জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে তার নামের উল্লেখ রয়েছে চিঠিতে। বুবাই তৃণাঙ্কুর মিলে দুর্নীতির টাকা পাচার করতেন বলে অভিযোগ। এই চিঠি ইডি সিবিআইকেও পাঠিয়েছেন ছদ্মনামে লেখা সরকারি অফিসার। টাকার হাত বদলের ইতিহাস খুঁজতে ইডি কি নিজেই তদন্তে নেমে পড়বে? সিআইডি হলফনামা দেওয়ার পর হাইকোর্টই বা কি নির্দেশ দেয়? এবার দার্জিলিংয়ে দুর্নীতির খোঁজ। জিটিএর স্কুলে চাকরি দুর্নীতির ওই প্যান্ডোরার বাক্সটা যিনি খুলেছেন, সেই সরকারি আধিকারিক দুটো ফোন নাম্বার শেয়ার করেছেন। সেই দুটো নাম্বারে এমন কিছু তথ্য শেয়ার হয়েছে যেগুলোর থেকে এতজনের নাম উঠে এসছে। এরকম একটা চিঠিকে তো চিঠি না বলে পত্র বোমা বলাটা ভালো। যে বোমাটা টাইমে ফাটলে রাজ্যের নিয়োগ দুর্নীতির নতুন পর্দা ফাঁই হয়ে যেতে পারে আর কি। কারণ এই সম্ভাবনাটা ক্রমশ কিন্তু জোরালো হচ্ছে। বিচারপতি বসু সিআইডিকে বলে দিয়েছেন এই বিষয়ে তদন্ত করতে হবে, আর তদন্ত করে হলফনামা জমা দিতে হবে আদালতে। আচ্ছা, সরকারি আধিকারিক চিঠিটা লিখেছেন বলে ভাবছি যে দুর্নীতির নামগন্ধ এভাবে সবার নাকে ডগা এনে দেওয়ার কারণ কি? সরকারি আধিকারিক যখন, তখন তো তারও ডিএ বকেয়া রয়েছে। সেই জ্বালাতেই কি এই টাইমার ফিট করে একসঙ্গে এরকম কোর্ট তদন্তকারী সংস্থার কাছে এই পত্র বোমাটা ফাটিয়েছেন? যখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তখন তিনি দুর্নীতি করেছেন, তখন 7 খুন মাপ। আর এখন যেহেতু তিনি তৃণমূল থেকে সরে এসছেন, এখন অতএব রাজ্যের পুলিশের মনে পড়েছে তিনি অপরাধী। এইটাই চলেছে, বিমল গুরুং থেকে শুরু করে সবার ক্ষেত্রে তাই হয়েছে। সিআইডি এবং পুলিশ এটা মমতা ব্যানার্জির শাখা সংগঠনে পরিণত হয়েছে। আচ্ছা, আমি জানি না, এইটা আমাকে রায়ের কপি দেখে আমি নিশ্চয়ই মন্তব্য করতে পারবো যে এতদিনে তৃণাঙ্কুর প্রকৃত তৃণমূল নেতা হতে পারল। হঠাৎ কেন রাজ্য পুলিশ মানে সিআইডি তৃণাঙ্কুর, পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং এদেরকে জুড়ে আবার বলে দিল কোন গাড়ি করে, কোন গাড়ি চেপে তৃণাঙ্কুর টাকা নিয়ে পৌঁছে দিত পার্থদার কাছে? দেখুন, আপাতত সিআইডি তদন্ত করছে, কিন্তু সিবিআইডির কেউ একজন যদি এই তদন্তে জুড়ে যায় তাহলে কি ওই রাজ্যের ওই যে সরকারি কর্মী যিনি এই চিঠিটা পাঠিয়েছেন, রাজ্য সরকার কি তাকে ওই ঘরের শত্রু বিভীষণের নজরে দেখবে?
কী আর কি হবে, কিন্তু উলট পুলট হচ্ছে জানেন তো। আজকের দিনটা সত্যি চমক দেওয়ার মতো, আমি নিশ্চিত আপনারাও দেখছেন আর চমকে যাচ্ছেন, ওই আর মনে মনে খালি গুনগুন করছেন এমন যদি হতো। একটা বিষয় কিন্তু সত্যিই অবাক করার মতো, মানুষজনের সাহস কিন্তু বাড়ছে, মানে কী পরিমাণ ভেবে মানে এই গোটা ব্যাপারগুলোতে বেড়ে গেছে। এবার কেন বেড়েছে সেটা নিয়ে একটা চিন্তার জায়গা থাকতে পারে আর কি, যে তাহলে কি সবার একসঙ্গে ধৈর্যের বাঁধ ভেঙে গেল, সবাই কি দেওয়ালে পিঠ থেকে গেছে বলে ভাবছে ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, এবার যা পারি আমরা করে নিই, নয়তো গেল, এইবার অন্তত প্রতিবাদ করি। ওই বলে না কথার সময় বলে লাস্ট বার, এবার মানে হয় এসপার নয় ওসপার, এরকম একটা জায়গা সিচুয়েশান, মারতে হলে মেরে মরবো, যা যা শুনি আর কি, যেগুলো সচরাচর মুখের কথাই থেকে যায়, মনের ভাবনা থেকে যায়, যেগুলো সচরাচর আমরা কাজে করে উঠতে পারি না, কিন্তু কখনো কখনো সেগুলো করেও ফেলি। তাই দেখছি আর অবাক হচ্ছি। দেখুন, প্রকাশ্যে না হলেও লোকজন কিন্তু বিভিন্নভাবে মুখ খুলতে শুরু করেছে। ওই দেখলেন একজন মুখ সামনে আনলেন না, কিন্তু চিঠিটা তার মুখ হয়ে এমন একটা জায়গায় গিয়ে খুলল, আর এত বড় আর একটা দুর্নীতির রাস্তা হয়তো খুলে দিল, সেই সুরঙ্গ পথে আবার গিয়ে কোন দুর্নীতিতে ওঠা যাবে কেউ জানে না। আর এই জন্যই কিন্তু মানে এই রকম টেন্ডেন্সির জন্যই কিন্তু এই একটার পর একটা দুর্নীতির গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন উঠতেই পারে যে এত লুকোছাপার ব্যাপার কেন প্রতিবাদে সবাই মিলে ফেটে পড়ছেন না, যে এত কিছু হয়েছে, আমরা শুরুর থেকে দেখছি এরকম নিয়োগ দুর্নীতি, এরকম পুরো নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এবং প্রত্যেকটা দুর্নীতি আরেকটাকে ছাপিয়ে যাচ্ছে। তার যে অ্যামাউন্ট, যে পরিমাণ টাকা দুর্নীতিতে লেনদেন হয়েছে, সেটা দিয়ে গোটা এরপর তো মনে হবে যে আমাদের রাজ্যেও অকারণ কান্নাকাটি করে। এই যে পরিমাণ টাকা এই সমস্ত জায়গায় লেনদেন হচ্ছে, সেই টাকাগুলো থাকলে গোটা বছরের বাজেট হয়ে যেত। এই লোকজনকে ডিএর দাবিতে আন্দোলন করতে হতো না, এত নিয়োগ পড়ে থাকতো না, এত উন্নয়নমূলক কাজ পড়ে থাকতো না, সব হয়ে যেত। এই পরিমাণ গোটা ব্যাপারটা এখন অবধি অন্তত বলতে পারেন যে এখন অবধি সেগুলোর কোনোটার ফয়সলা হয়নি। ঠিকই তো এসছে, তো নাম তো এসছে, এই অঙ্কটা তো জানা গেছে যে এরকম অভিযোগ অন্তত জমা পড়েছে অভিযোগ হিসেবে, সেগুলো তো হাওয়ায় যা রটে তার তো কিছু বটে, আর কিছুটা হলেও যা আপনার আমার তো অনেক। এবার সিবিআইডি ইতিমধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতির তদন্ত করছে, ধরপাকড় চলছে, এর মধ্যেই আবার আরও একটা তারা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মানে এই জন্যেই এখন অবধি যারা একটু খানিকটা আবার সেই ইডি আবার সিবিআই, ও তো যাবে, আবার কিছু টাকা পয়সা হয়তো দেখাবে, হয়তো কাউকে ধরবে, তারপর যে কে সেই, মানে এরকম একটা টেন্ডেন্সি আসছিল, কীরকম একটা ঝিমুনি আর কি। ঝাড়খণ্ডে এক ঝাঁকানিতে সবাইকে কিন্তু খাড়া করে দিয়েছে ইডি, তারা একদম নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে ফেলেছে। জমি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় তারা তো গতকাল ওখানকার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে বসে আছে, হেমন্ত সোরেন, যিনি এই রকমভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেফতার হওয়া দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এর আগে একবারই মাত্র এরকম ঘটনা ঘটেছে 96 সালে, সেবার গ্রেফতার হয়েছিলেন জয়ললিতা, একইভাবে তিনি তখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া আরও অনেক মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন, কিন্তু তারা হয়তো তার আগে দায়িত্ব ছেড়েছেন। লালু প্রসাদ যাদব, চন্দ্রবাবু নাইডু, ওম প্রকাশ চৌতালা, মধু কোড়া, এরা গ্রেফতার হয়েছেন ইস্তফা দেওয়ার পর। সেদিক থেকে দেখলে হেমন্ত সোরেন ওই বললাম দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি এইরকমভাবে গ্রেফতার হলেন ক্ষমতায় থাকার সময়। ভাবুন, এত বড় একজন নেতা গ্রেফতার হলেন, তার পরের জিনিসটাও অদ্ভুত লাগলো জানেন তো। বললাম না, সব ব্যতিক্রমই ঘটছে। সোরেনের পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে, এই পর্যন্ত ঠিক আছে। তাদের নেতা, তাদের মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়ে গেলেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে টানাটানি পড়ে গেল, এত দূর হলো, এবং তারা মনে করলেন যে তারা চক্রান্তের শিকার। কিন্তু রাঁচিতে এখন পর্যন্ত একটাও বিক্ষোভ হয়েছে বলে শুনিনি, কোথাও গণ্ডগোল, কোথাও ভাঙচুর, কিচ্ছু না। এবং ইডি তাদের কোনো রকম কেউ বাধা দিয়েছেন বলেও শুনিনি। অথচ এ রাজ্যে দেখুন, শেখ শাহজাহানের মতো একজন জেলা স্তরের নেতার বাড়িতে তদন্ত করতে গিয়ে ইডিকে একদম মার খেয়ে পাট হতে হয়েছে। তদন্তকারীদের রক্ত ঝরেছে, কেন্দ্রীয় বাহিনীর রক্ত ঝরেছে। মানে পাশের রাজ্যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার পরেও এই ইডি কিন্তু প্রোটেকশান পেয়েছে, আর এ রাজ্যে ইডি সিআরপিএফেরও কোনো প্রোটেকশান নেই, এবং সেটা ওই জেলা স্তরের নেতাকে ধরতে গেলেও নেই। এটা তো সন্দেশখালীর বাঘের বাহিনী দেখিয়ে দিয়েছে। প্রোটেকশন বিষয়টি কি তাহলে
আম জনতার বাইরেও কারো কারো কাছে খুব একটা টেকসই নয়, আবার কারো কারো কাছে খুব টেকসই। ওই জন্যই বাক্যে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার শান্তিপুরে সভা করেছেন, আর সেই শান্তিপুরের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন তাকে জেলে পুরলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। এই কথাটা তিনি কেন বললেন বলুন তো? মানে এই বলার পরেই না অনেকগুলো বিষয় মাথার মধ্যে চলে এলো, বলবো সেগুলো, কিন্তু তার আগে একবার বাইটটা শোনাই আপনাদের। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে।